কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো তের কথায়। ইয়ন চকিত কণ্ঠে বলে, কিসব বলছিস তুই এসব? মাথা ঠিক আছে তো? এই ছেলেটার সাথে তুই যেতে রাজি হচ্ছিস, যে কিনা 7 বছর আগে বিয়ের আসরে তোকে ত্যাগ করেছিল? ইয়নের কথা শেষ হতে কথা কেড়ে নিল জেহব। যে পুরুষ তোর কথা একটা বারের জন্য ভাবেনি, বিয়ের আসরে তোকে ছেড়ে গিয়েছিল, তার সাথে তুই যাবি? তে তার বাবা মায়ের দিকে তাকালো, চাপা নিঃশ্বাস ফেলে। তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজের স্বার্থ রক্ষার জন্য, সম্পর্ক গাঢ় করার জন্য একটা 10 বছর নাবালিকা মেয়ের সাথে বিয়ে দিতে পারতো? বাবা মা তো 10 বছর বয়সে আমার বিয়ে দিয়েছিল সংসার করার উদ্দেশ্যে, তাই না? সে তো আমার কপাল ভালো ছিল যে ওই বয়সে সংসারে খাড়ি টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি, তখন না হয় বাবা মায়ের ইচ্ছে প্রাধান্য দিই, সংসার করি। ইয়নজুন আর সুবিন সাহেব ভালোভাবে বুঝলেন মেয়ের তার উপর অভিমান হয়েছে, আর সেই অভিমান থেকে এসব কথা বলছে। ইয়নজুন এগিয়ে এলেন মেয়ের দিকে। তুই ভুল বুঝছিস মা। হ্যাঁ, আমরা জাঙ্কুকের পরিবারের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য জাঙ্কুকের সাথে তোর বিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তখন তো সংসার করার কথা ছিল না। আমাদের দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল বিয়ে হবে, কিন্তু তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তারা তুলে নেবে। তাহলে বিয়েটাও না হয় 18 বছরে দিলেই হতো। অল্প বয়সে ওই সময় বিয়েটা না দিলে তো আর আমার জীবনে এত সব কিছু ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম যদি বড় হয়ে তোরা দুজন দুজনকে মানতে না চাস। তাছাড়া জাঙ্কুকও বকে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করেই বিয়েটা দিয়েছিলাম। বাহ, বেশ ভালো। আচ্ছা মা, আমার থেকেও কি তোমাদের সম্পর্ক গাঢ় করার নিশ্চয়তাটা কি বেশি হয়ে গিয়েছিল? তে বা জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়ায়, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। জাঙ্কুক এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তে যে এত তাড়াতাড়ি বিষয়টা মেনে নেবে সে ভাবতেই পারেনি। সে ভেবেছিল তে তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দেবে। আনন্দের সহিত তের হাত নিজের হাতের মুঠোয় নেয়। চলো। যেও পিয়নো ওদের আটকাতে গেলেও সুবিন সাহেব বাধা দেয়। ওদের যেতে দাও। জাঙ্কুক তো তেকে নিয়ে চলে যাচ্ছে বাবা, তুমি ওদের আটকাতে বারণ করছো? মিস্টার সুবিন আর কোনো কথার উত্তর দিলেন না। ঘাড় ঘুরিয়ে তাকালেন তাদের আনা পাত্রপক্ষের দিকে। আপনাদের কাছে গঞ্জু ভাই, আর আপনাদের আসার জন্য ধন্যবাদ। আরে ঠিক আছে, আমরা এখন আসছি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন বিষয়টা। ইয়নজুন অবাক কণ্ঠে বল, এসবের মানে কি? মিস্টার সুবিন স্ত্রীর দিকে তাকালেন, সন্তানের দিকেও একবার তাকালেন, থমথমে কণ্ঠে বলেন, আমি এতটাও নির্বোধ নই যে আমার তালাকিনা মেয়ের অন্যত্র বিয়ে দেব। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম জাঙ্কুক আমার মেয়ের জন্য ঠিক কী কী করতে পারে। আমি জানতাম জাঙ্কুক এখানে আসবে। তের বিয়ের খবরটা ওর নিকট সুকৌশলে আমি নিজেই পাঠিয়েছিলাম, নয়তো ওর সাধ্য ছিল না কিছুই জানার, যেখানে তোমরাও সবটা জেনেছিলে দুপুরে। কিন্তু বাবা দেখো, ওদের বিচ্ছেদ কোনো সমাধান হতে পারে না। ভুল তো আমাদেরও ছিল, তাই না? অন্তত নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য ছেলেটাকে একটা সুযোগ দেওয়াই যায়, তাই সেই সুযোগটা আমি তাকে দিয়েছি। কথাটা বলে কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন মিস্টার সুবিন। পিছনে ফেলে রেখে গেল 3 জোড়া বিস্ময়পূর্ণ চোখ। জাঙ্কুক তীর বাড়ি থেকে বেরিয়ে তেকে নিয়ে সোজা চলে এসেছে কাছে পিঠে একটা উকিলাতি। আইনি ভাবে এবার বিয়েটা করে নেওয়া প্রয়োজন, নয়তো বলা যায় না কখন আবার তার মির্জাফর শ্বশুরটা তার মুরগি বাচ্চার মতো বইয়ের ওপরে খাবলা বসে। তে সুগা আর গার্ডসদের নিয়ে অফিস বিল্ডিং এ ঢুকলো জাঙ্কুক। খানিকক্ষণ অবাক হল, আমরা এখানে কেন এসেছি? বিয়ে করতে। আমাদের না বিয়ে হয়ে গিয়েছে? আইনিভাবে বিয়ে এখনো হয়নি। কিন্তু আইনিভাবে বিয়ে করার বয়স তো এখন আমারও হয়নি। তুমি শুধু বিয়ে করার জন্য প্রস্তুত হও বউ, তারপর তোমার বয়স বাড়ানোর দায়িত্ব আমার। তীর উষ্ণ ফাঁক করে কিছু বলার উদ্দেশ্য নিচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিল জাঙ্কুক। দেখো, আমি এই মুহূর্তে কোনো জটিলতা চাইছি না। তোমার আর আমার বিয়ে 7 বছর আগেই হয়ে গিয়েছে। এখন তুমি মানলেও আমার বউ, না মানলেও আমার বউ। আইনিভাবে বিয়েটা না হলে রেকর্ডের ভিত্তিতে আমাদের বিয়েকে কেউ অস্বীকার করতে পারবে না। তবুও আমি চাইছি এবার আমাদের বিয়েটা আইনিভাবেই হোক। ধর্ম সমাজ দুটোই মেনে আমি তোমাকে নিজের করে চাইছি। সুতরাং কণ্ঠে কোনো না না ধ্বনি তুলে ঝামেলা বাড়িও না। সেখানে চেয়ারে বসে আছে কর্তান পরা একজন ভদ্রলোক। উকিল হবেন ইনি। জাঙ্কুককে ঢুকতে দেখে উনি উঠে দাঁড়ালেন। এসেছেন আপনারা? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমি। জাঙ্কুকও হাসলো। ভদ্রলোকের সাথে কুশলাদি বিনিময় করে তেকে নিয়ে বসালো দুটি কাঠের চেয়ারের মধ্যে একটিতে। কি কি করতে হবে তাড়াতাড়ি শুরু করুন, আমাদের আবার ঢাকায় ফিরতে হবে।
তেল আর জাঙ্কুকের দিকে একটা পেপার এগিয়ে দেয়। এখানে সাইন করে দিন। জাঙ্কুক সাইন করে দেওয়ার পরেই তের দিকে এগিয়ে দেয়। তাড়াতাড়ি সাইন করে দাও। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো, তে এখনো কলমই তুললো না। সই করবে কি? জাঙ্কুক ব্রু কুচকে তাকালো মেয়েটার দিকে। দেখলো মেয়েটা টলমল চোখ নিয়ে কিছু একটা ভাবছে, আবার মাঝে মাঝে মেজে হয়ে পা চুলকাচ্ছে। জাঙ্কুক সজাগ হয়ে তাকালো আশেপাশে, কান খাড়া করে শুনলো কিছু মশার গান। ইস, তার ছোট বউটাকে নিশ্চয়ই মশা কামড়াচ্ছে। জাঙ্কুক উকিলকে উদ্দেশ্য করে বলে, আপনার এখানে কি মশারি আছে? উপস্থিত সবাই ভরকালো জাঙ্কুকের কথায়। উকিলও চকিত হয়ে তাকালো ছেলেটার পানে। এই প্রথম কিনা বিয়ে করতে এসে মশারি খুঁজছে, আর বিয়ে করতে এসে মশারি দিয়ে বা কাজ কি? উকিল কৌতূহল অনুভব করে, আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, না তো, কিন্তু মশারি দিয়ে কি করবেন? আমার বউকে মশাই কামড়াচ্ছে। উকিল সহ সবাই ভেবাচাকা খেলো। তে নিজের চিন্তা করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে জাঙ্কুকের দিকে। বিয়ে করতে এসে কিনা এই লোক মশারি খুঁজছে, তবে কিসের জন্য? তার বউকে দু একটা মশা কামড়াচ্ছে বলে। সুগা জাঙ্কুকের দিকে এগিয়ে আসে। অফিস কক্ষে মশারি করতে কি আসবে স্যার? কয়েল থাকলেও থাকতে পারে। কথাটা শেষ করা মাত্রই জাঙ্কুকের চোখ চকচক করে উঠল, তাকালো উকিলের দিকে। আপনার অফিসে কয়েল আছে? না, আমার অফিসে কয়েলও নেই। জাঙ্কুকের মেজাজ খারাপ হলো কিছুটা। কি একটা অফিস যেখানে কিচ্ছু রাখে না, তার বউকে মশা কামড়াচ্ছে, অথচ একটা কয়েল পর্যন্ত নেই। এক মিনিট মশা কামড়াচ্ছে নাকি চুমু খাচ্ছে? জাঙ্কুকের হৃদয়টা হাহাকার করে উঠল। এত বছর বিয়ে করে বউকে একটা চুমু খেতে পারলি না, অথচ দেখ মশাগুলো কি সুন্দর তোর বউকে চুমু খাচ্ছে। ছি জাঙ্কুক, ছি। জাঙ্কুক হাসফাস করে উঠল, বিড়বিড়িয়ে বলে, এই রাজশাহীর মশাগুলোই বেয়াদব, অশুভ মার্কা। কত বড় সাহস এদের আমার বউকে চুমু খায়, আমার অধিকারে ভাগ বসায়। কথাগুলো বলে জাঙ্কুক পাশ ফিরে তাকালো তেয়ের দিকে। তে এখনো ফ্যাল ফ্যাল করে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক থমকে উঠল তেকে। তাড়াতাড়ি কাগজে সইটা করে আমাকে উদ্ধার করো, আমার এই মশাগুলোকে সহ্য হচ্ছে না। আকস্মিক ধমকে কেঁপে উঠল মেয়েটা। জাঙ্কুকের বলা শেষ কথাগুলো বোধগম্য না হলে মুখ খুলেও কিছু জিজ্ঞেস করে না। সামনে রাখা কলমটা হাতে নিয়ে কাগজে খসখস ধ্বনি তুলে সই করে দেয়। জাঙ্কুকের চিন্তা অনেকটাই কমলো। নিশ্চিন্ত মনে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। উকিলের সাথে শেষবারের মতো হাত মিলিয়ে পাওনা পরিশোধ মিটিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। রাত বেড়েছে কিছুটা, চারিদিকে নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্ধকারেরা গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারের বুক চিরে হাইওয়ে দিয়ে সাই সাই করে গ্রন্থপের পানে ছুটে চলেছে জাঙ্কুকের গাড়িটা। সামনে ড্রাইভিং সিটে সুগা গাড়ি চালাচ্ছে, আর পিছনের সিটে রয়েছে জাঙ্কুক আর তে। তখন উকিল অফিস থেকে বেরিয়ে গাড়িতে চেপে বসেছিল ওরা তিনজন। গার্ডসরা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। জাঙ্কুক আর তে পাশাপাশি বসলেও মাঝখানে দূরত্ব রয়েছে অনেকটাই। অবশ্য এই দূরত্বটা রেখেছে তে নিজেই। জাঙ্কুকও একবারই আর কিছু বলেনি। এমনিও মেয়েটার উপর থেকে কম ধকল যায়নি আজ। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজে মনোনিবেশ করলো মোবাইলের দিকে। খানিকক্ষণ সময় গড়ালো। জাঙ্কুক মোবাইল থেকে চোখ সরিয়ে দৃষ্টি রাখলো তের পানে। মেয়েটা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। জাঙ্কুকের দৃষ্টি মুগ্ধ হলো। হৃদস্পন্দন বাড়লো তরতর করে। হৃদয়ে নিষিদ্ধ অনুভূতিগুলো চনমনে হয়ে উঠলো। ইস, এইসব কি ভাবছে? মেয়েটার ঘুমন্ত অবস্থার সুযোগ নেবে? পরক্ষণেই জাঙ্কুকের হৃদয় থেকে হানা দিল মেয়েটা তার স্ত্রী। আর স্ত্রীকে ভালোবাসার নিশ্চয়ই সুযোগ নেওয়া নয়। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো একবার সুগার দিকে। ছেলেটা সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো তের পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত তেকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম, কি নমনীয় শরীরখানা। জাঙ্কুকের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরে স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তে। নিষিদ্ধ চাওয়ারা চনমনে হয়ে গ্রাস করলো জাঙ্কুকের মন মস্তিষ্ক। জাঙ্কুক হাঁসফাঁস করে উঠল। বিড়বিড়িয়ে নিজের মনে বলে ওঠে, বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো, কিন্তু এ তো দেখছি পোল্ট্রির মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণ রাখতে দিল না দেখছি। এবার জাঙ্কুক আর নিজেকে সংবরণ করলো না। ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল সুগাকে। বোকা ছেলেটা এদিকে না তাকিয়ে ওদিকে দিব্যি এক ধ্যানে গাড়ি চালাচ্ছে। জাঙ্কুক যেন হাতে চাঁদ পেল। বইয়ের সুঢল কোমরখানা নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল নিজের বাহু বন্ধনে। এই প্রথম কোনো নারীকে এত কাছ থেকে গাঢ়ভাবে ছুঁয়েছে জাঙ্কুক। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বইয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে।
আজ প্রথম বইয়ের নিকটে কেমন যেন ভীত ভীত লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা গেছে। একবার ভাবলো, না, আজ এই পর্যন্তই থাক, বাকিটা বাড়িতে গিয়ে দেখা যাবে। কিন্তু মন মানছে না। এর ঘুমন্ত মুখশ্রীটা খুব কাছ থেকে টানছে জাঙ্কুকে। আবার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটু কাঁপছে। কি এক অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড়ই না কাজ করলো, কত গুন্ডা মস্তানকে মেরে শুয়ে দিল, তখন তো হাঁটু কাঁপলো না। আর এখন কিনা এই বাচ্চা মুরগির সামনে তার উষ্ণ সময় কাটাতে গিয়ে হাঁটু কাঁপছে। জাঙ্কুক রেগে গেল, হাঁটুগুলোর দিকে তাকালো। বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো বেয়াদব। কাঁপাকাঁপির আর জায়গা পাস না। থামলো জাঙ্কুক, গোল গোল চোখে তাকালো নিজের হাঁটুগুলোর দিকে। আবারও বিড়বিড়িয়ে বলে, এই তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙুল তোলার জন্য কাঁপাকাঁপি করছিস না তো? এই সব কাঁপাকাঁপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস আমার বউটা জেগে নেই, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপরে প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। জাঙ্কুক ধাতস্থ করলো নিজেকে, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। মনের মধ্যে আর একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পনমান ওষ্ঠদায় শুয়ে দিল বইয়ের কপালে। ব্যাস, জাঙ্কুকের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা জনগণের জানা কথা। এবার আর জাঙ্কুকের কাঁপাকাঁপি হলো না। হৃদয়ে বেশ উষ্ণ অনুভূতি নিয়ে আরেকটু ঝুঁকে আলতোভাবে চুমু খেলো বইয়ের কোমল গালে দুখানায়, তারপর নাকের ডগায়, বন্ধ হয়ে যাওয়া চোখের পাপড়িতে। এরপর বাকি রয়েছে ফের ওই পদ্ম পাপড়ির ন্যায় গোলাপি কমল ওষ্ঠ জোড়ায়। এই ওষ্ঠের স্বাদ কেমন হবে? নিশ্চয়ই মিষ্টি উষ্ণতায় অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর ওষ্ঠে চুমু খাবে জাঙ্কুক। দেহ মন শিহরণের অনুভূতি হলো ছেলেটার। ঘোর লাগা দৃষ্টিতে জাঙ্কুক তাকালো তের দিকে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম সরম ওষ্ঠের পানে। এই তো, আর একটু হলেই দুজনের ওষ্ঠের মিলন ঘটবে। জাঙ্কুক নিজের ওষ্ঠে বইয়ের নরম ওষ্ঠে ছোঁয়া পাবে। ঠিক তখনই তড়াক করে চোখ মেলে তাকায় তে। জাঙ্কুকে এতটা নিকটে দেখে বিস্মিত হলো মুহূর্তে। জাঙ্কুকও বিস্ময়ে চরম সীমানায় পৌঁছে। এমন একটা মুহূর্তে বুকে চোখ খুলতে হলো। আরেকটু ঘুমালে কি এমন হতো? দুজনেই চোখ বড় বড় করে তাকিয়েছে দুজনের পানে। ছিটকে দুজন দুদিকে সরে গেল। তে তেতে ওঠে, ঝাঁঝালো কণ্ঠে জাঙ্কুককে বলে, আপনি আপনি আমার ঘুমানোর সুযোগ নিচ্ছিলেন ব্রিটিশ পুরুষ, নির্লজ্জ অসভ্য পুরুষ একটা। জাঙ্কুক অপ্রস্তুত হল। এই প্রথমবারের জন্য বইয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কিনা ঝাড়ি খেতে হবে, তবে সে নির্লজ্জ। সুগা না থাকলে এইসব তার কাছে কিচ্ছু যায় আসতো না। বই ঝাড়ি খেতে খেতে টপাটপ বইয়ের গালে দু চারটে চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতেই ভেঙে গিয়েছে। কিন্তু এই বেটা সুগার সম্মুখে বইয়ের ঝাড়ি খাওয়াটা একটু দৃষ্টিকটু লাগছে। এক প্রকার মান ইজ্জতের দফা রফা। না, এই ছোট ছোট বাচ্চা ছেলেদের সম্মুখে নিজের মান ইজ্জত এভাবে হারানো যায় নাকি? নিজেকে অপ্রস্তুত ভাবটাকে ভেতরেই দাফন করলো জাঙ্কুক। গলা উঁচিয়ে ডেকে বলে, হ্যাঁ, আমি তোমার ঘুমের সুযোগ দিচ্ছিলাম নাকি তুমি নিচ্ছিলে? সে বউ, কেবল আইনি ভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত যেতে দিলে না। ওইটুকু সময় না হয় দিতে, তা নয় গাড়ির মধ্যে। এইটুকু আর তর্স হলো না তোমার? কথাটা বলেই জাঙ্কুক মুখে লজ্জা ভাব ফুটিয়ে তারপর লাজুক স্বরে বলে, ইস, আমার এখন খুব করে লজ্জা লাগছে বউ। এই মুখ আমি সুগাকে কিভাবে দেখাবো? তেজরা আকাশ থেকে পড়লো। সে আবার কি করলো? সে তো ঘুমের মধ্যেই ছিল। আমি আবার কি করলাম? তাছাড়া আপনি আমার কাছাকাছি এসেছিলেন, আমি না। যে দেখো, আমি নিজের সিটের সাথে বসছিলাম তখন, কিন্তু তুমি সিট থেকে সরে এসেছিলে, অর্থাৎ তুমি আমার সিটের দিকে এসেছো। আমি তোমার দিকে ততটা আগাইনি। এখন তুমিই বলো, কে কার কাছাকাছি গিয়েছিল? তিবা নিজের দিকে তাকালো, স্মরণে আনার চেষ্টা করলো জাঙ্কুকের থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গভীর ভাবে চিন্তা ভাবনা করে সে খুঁজে পেল। তে নিজের সিট থেকে কিছুটা সরেই গিয়েছিল, অর্থাৎ সে গিয়েছে জাঙ্কুকের কাছে। লজ্জা পেল। ইস, সে ঘুমের মধ্যে কিনা একজন পুরুষের নিকটে এভাবে চলে গেল। জাঙ্কুক তাকে কি ভাবলো? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে ভেবেছে। না মানে, আসলে ঘুমের মধ্যে ছিলাম তো, তাই বোধহয়। ঠোঁট কামড়ে হাসলো জাঙ্কুক। আরে এই বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরা তো আমরাই। তে আর কথা বাড়ালো না, গাড়ির জানালার পানে মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক স্বস্তি নিঃশ্বাস ফেল। ভাগ্যিস তের দিকে মাত্র একটুখানি চেপে বসছিল, আর তার হাত বাড়িয়ে থেকে তার সিট থেকে তার সিটের দিকে এগিয়ে নিয়ে এসেছিল। না হলে মেয়েটাকে এবার ঢাপে দিতে পারতো না।
আর তার সুপুরুষের মান ইজ্জতে একদম দফা রফা হয়ে যেত। প্রায় শেষ রাত। ঢাকার মতো ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গভীর ঘুমে নিমজ্জিত। মাত্রই জাঙ্কুকের গাড়িটা এসে থামলো তাদের বাড়ির সম্মুখে। তেকে নিয়ে দ্রুত নামলো গাড়ি থেকে জাঙ্কুক। এই গোল গোল দৃষ্টি নিয়ে তাকালো সামনে থাকা বিশাল বিল্ডিংটার দিকে। কারুকার্য খচিত শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখেই মেয়েটার মনে হচ্ছে অর্থবিত্ত সম্পর্কে। তের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে জাঙ্কুকদের মতো হয়তো এতটাও না। মেয়েটার হৃদয়ে কেমন ভয় ভাব কাজ করলো। বিয়েটা তার 7 বছর আগে হলেও শ্বশুর বাড়িতে তার আশাই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল তার, কিন্তু এখন তো সবাই অপরিচিত। এদের কার চেহারাই বা মনে রেখেছে তে, স্মরণে নেই কিছুই। মেয়েটা অভিমানে পরিবার ছেড়ে এলেও কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে এই নিয়ে ভীষণ চিন্তিত। তের মনের অবস্থা বুঝলো জাঙ্কুক। তের ভাবনার মাঝে ভরসার হাত ধরলো জাঙ্কুক। ভরসা দিয়ে বলে, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলেই আর সময় ব্যয় করলো না জাঙ্কুক। তের হাত টেনে নিয়ে গেল বাড়ির সদর দরজার সম্মুখে। সুগাও এসেছে তাদের পিছু পিছু। জাঙ্কুক নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেল চাপলো। 1 বার, 2 বার, 3 বার, না কেউ খুলছে না। হয়তো গভীর নিদ্রায় মত্ত বাড়ির সবাই। পকেট থেকে ফোন বের করে জাঙ্কুক কল লাগালো কাউকে। কল ধরার সাথে সাথে শুধু এইটুকুই বলল, তাড়াতাড়ি দরজা খোল। মিনিট 2 মাথায় দরজা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুম জড়িত চোখ মুখের একজন যুবককে। বলিষ্ঠ দেহে একখানা ধূসর বর্ণের টি-শার্ট জড়িয়ে আর পরনে 3/4 প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদর অনেকটা জাঙ্কুকের সাথে মিল রয়েছে। ফর্সা, তবে জাঙ্কুকের মতো এতটা নয়। হবে নাই বা কেন? এত বছর কি সে আর জাঙ্কুকের মতো বিদেশ ছিল নাকি? ছেলেটা অবাক চোখে তাকিয়ে রইল জাঙ্কুক আর তের দিকে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো। কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়েই বলে, তো দামড়ার মতো দেহটাকে নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়াবি অঙ্গু, আমি ভেতরে ঢুকবো। ভাইয়ের কথায় মাথায় টনক টনক বিয়ঙ্কুর। নয়তো এত রাতে ভাইয়ের পাশে একজন রমণীকে দেখে নিজের হুঁশকে হারিয়ে ফেলেছিল ছেলেটা। বিয়ঙ্কু তড়িঘড়ি দরজার সম্মুখ থেকে সরে দাঁড়ায়। জাঙ্কুক সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তের পানে তাকায়। আদেশে সুরে বলে, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। কথাটা বলেই জাঙ্কুক লম্বা পা ফেলে ভেতরে ঢুকে যায়। একেবারে এসে দাঁড়ায় মা বাবার কক্ষের সম্মুখে। এত রাতে যদিও মা বাবার কক্ষে এভাবে টোকা দিতে ইতস্তত লাগছে, তবুও উপায় নেই। জাঙ্কুক আলতোভাবে টোকা দিল বন্ধ দরজায়। মৃদু স্বরে ডাকে, মা, মা। নিচু থেকে কোনো সারা শব্দ এলো না। জাঙ্কুক এবার জোরে টোকা দিল, গলা আরেকটু উঁচু করে ডাকে, মা, ও মা। এইবার দরজা খুলল মিসেস জিন। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালো না, একটুও চমকালো না, বরং বিরক্তি নিয়ে বলে, কি হয়েছেটা কি? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো তার মায়ের দিকে। কই এতদিন পর ফিরেছে, তার মা একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করে ঝাড়তে যাবে, তা না। আচ্ছা, এটা তার নিজের মতো? মাঝে মাঝে সন্দেহ লাগে জাঙ্কুকে। সে যাই হোক, এখন এত কিছু ভাবার সময় নেই। ছেলেটা তার মায়ের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলে, রাজশাহী থেকে ফিরেছি মাত্রই, সাথে তোমার। এতটুকুতেই কপাল কুঁচকে এলো মিসেস জিনের। এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না। জাঙ্কুক আবারও সরু দৃষ্টি নিয়ে তাকালো তার মায়ের দিকে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যি তার মা তো? পরক্ষণেই জাঙ্কুকের হৃদয়ে কড়া নাড়ল। তার মা মিসেস জিন হওয়ার সাথে সাথে ঘাসিটি বেগমের বংশধর, এর দ্বারা সব সম্ভব। জাঙ্কুক সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে আবারও বলে, রাজশাহী থেকে তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছি, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসব? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে প্রথম ছেলের বউকে একটু বরণও করতে পারলাম না বলে। সত্যি তুই দেখে নিয়ে এসেছিস? হ্যাঁ। মিসেস জিন এবার লাফিয়ে উঠলেন। চোখে মুখে তার ঘুম ভাবটাও কেটে গেল এক মুহূর্তে। খুশিতে গদগদ হয়ে বলেন, এই না হলে আমার ছেলে? এই প্রথম মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব আকাজ করে বেড়াস। জাঙ্কুকের চোখ ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হচ্ছে না ঠিক। তোমার বৌমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি মা। মিসেস জিনের এবার চোখ মুখ গম্ভীর হলো।
ছেলেকে কপট রাগ দেখান। আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বলি না কেন যে তুই তেকে নিয়ে আসিস বেয়াদব? কথাটা বলে মিসেস জি একটু থামলেন। হন্তদন্ত পায়ে ছুটলেন তের দিকে। ব্যস্ত কণ্ঠে বলে, ইস, মেয়েটা কতক্ষণ বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পায়ে ব্যথা করছে। তার মায়ের এখানে কথা শুনে জাঙ্কুক অবাক না হয়ে পারল না। বেচারা এতদিন পর বাড়ি ফিরল, সে এক বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের, অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে লাফিয়ে চলে গেল তার পুত্রবধূর নিকট। তার ছেলে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তাতে কোনো পাত্তা নেই। জাঙ্কুক তার মায়ের পিছু পিছু ছোটে, ঠোঁট উল্টে বলে, তোমার বৌমার সাথে সাথে আমিও দাঁড়িয়ে আছি, আমারও পা ব্যথা করছে। এতটা পথ জার্নি করে আমিও এসেছি, শরীরটা আমারও ক্লান্ত। তোকে এত রাতে ফিরতে কে বলেছে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতিস। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। খসিটি বেগমের বংশধর একটা। মিসেস জিন ব্যস্ত ভঙ্গিতে পা রাখলো বসার কক্ষে। এক পলক তাকালো তের দিকে। মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এতদিন পর তেকে দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করলো। উৎফুল্ল হয়ে উঠল। বাড়ির সবাইকে ডাকলেন, গলা উঁচিয়ে উঁচিয়ে বললেন, কই সব তোমরা? দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যে মিসেস জিনের হাঁক শুনে ঘুম ছেড়ে বেরিয়ে এলো সবাই। বসার কক্ষে জড়ো হলো। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় কালো শাড়ি পরিহিতা রমণীর দিকে। মিসেস জিনা দেরি করলেন না, যাদের সাথে নিয়ে ছুটলেন বরণডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ এত বছর পর বাড়ির চৌকাঠে পা রেখেছে, তাকে কি বরণ না করে ঘরে তোলা যায় নাকি? বরণ করা শেষ হতেই মিসেস জিন যেন হামলে পড়লেন তের ওপরে, নিজের সাথে জড়িয়ে নিলেন। কত বড় হয়ে গেছে আমার মেয়েটা, সেই কবে দেখেছিলাম তোকে। কথাটা বলেই তেকে ছেড়ে দাঁড়ালেন মিসেস জিন। মেয়েটাকে এক গালে হাত রেখে অনুতাপে সুরে বলে, এতদিন ধরে প্রতিটা দিন আমি গুমড়ে মরেছি। ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবন নষ্ট করে দিয়েছি আমি, হয়তো তোর সাথে অন্যায় করেছি আমি। যাক, দেরিতে হলেও আমার ছেলেটা সুবুদ্ধি হয়েছে একটু, তোকে আবার আমার বাড়িতে ফিরিয়ে এনেছে। মিসেস জিনের কথা শেষ না হতে হতে পেছন দিক থেকে শোনা গেল মিস্টার আলিম সাহেবের কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে বলে ওঠেন, মেয়েটাকে কি দরজার সম্মুখেই দাঁড় করিয়ে রাখবে নাকি? এতটা জার্নি করে ফিরেছে ওরা। স্বামীর কথায় টনক নড়ল মিসেস জিনের। কপালে হাত দেন, দেখেছিস, তোকে এতদিন পর পেয়ে আমি সবকিছু ভুলে বসছি। থামলেন মিসেস জিন। তের দিক থেকে দৃষ্টি সরিয়ে জাঙ্কুকের মেজো কাকার মেয়ে জিমিনের দিকে তাকালেন। আদেশের সুরে পড়ে, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা তো জিমিন। মেয়েটা কত পথ জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়ার দরকার। তার মায়ের কথায় হৃদয় কুঁচকে এলো জাঙ্কুকে। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হতে যাবে কিনা জিমিনের রুমে? জাঙ্কুক চোখ ছোট ছোট করে সন্দিহান কণ্ঠে আওয়াজ তোলে, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে জিমিনের রুমে যাবে কেন? কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি। আর দ্বিতীয়ত ওর এখনো 18 বছর হয়নি, তাই তো তোমরা আপাতত আলাদাই থাকবে। হতবাক হলো জাঙ্কুক। মায়ের কথায় আটকে উঠল। এইসব কি বলছে তার মা? সে তের সাথে থাকতে পারবে না মানে? এত বছর এত অপেক্ষা পর বউকে পেয়েছে, এখন বই থেকে আলাদা থাকতে হবে নাকি? তার 18 বছর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে? না, এরা আর ভালো হতে দিল না জাঙ্কুককে। রাজশাহী থেকে ফেরার পথে ছেলেরা বেশ সময় নিয়ে ভেবেছিল বাড়ি ফিরবে নাকি ফিরবে না। পরক্ষণে ভাবলো বাড়ি ফিরলেই বোধহয় ভালো হবে, কিন্তু না, এই পরিবারের মানুষগুলো তো তাকে ভালো থাকার সুযোগটাও দিল না। ছেলেরা উঠে দাঁড়ালো, মায়ের কথার বিরোধিতা করে। অসম্ভব, এত যুদ্ধ করে বউ এনেছে কি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউয়ের সাথেই থাকবো, বউ ছাড়া এক মুহূর্তে একবারের জন্য একা থাকতে পারবো না আমি। ভরকালতে হতবাক নয়নে জাঙ্কুকের দিকে তাকালো। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে ছেলেটা কেমন নির্লজ্জের মতো কটুকে বলে দিল বউ ছাড়া থাকতে পারবে না। জাঙ্কুকের লজ্জা লাগলো না? এই তো লজ্জা লাগছে ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, চুপ করুন নির্লজ্জ পুরুষ। বাবা মা চাচা চাচিকে তো অন্তত একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস, তুই এত কিছু বলতেই পারলো না। আজ এত বছর পর এই প্রথম এই বাড়িতে এসেছে, তাও নতুন বউ হিসেবে। এইসব কথা মুখের উপরে এভাবে বলা শোভা পায় না। তিনি নিজের লজ্জায় নিয়ে মাথা নিচু করে রাখলো। মিসেস জিনো ছেলের এহেন বেলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ।
তার ছেলে তো এমন আগে বেলাচ্ছিল না। বিদেশ থেকে ফিরে আসা দিন আর আজ, এই 2 দিনে ছেলে নির্লজ্জ ধাঁচের কথায় বিরক্ত হলেন তিনি। এইসব কথা বিয়ে আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না তোমার? এখন এইসব নির্লজ্জ ধাঁচের কথা বলা বন্ধ করো, নিজের রুমে যাও, ঝামেলা করো না। আমি মোটেও ঝামেলা করছি না, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই মির্জাপুর জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছি, এখন কি আলাদা থাকার জন্য নিয়ে এসেছি নাকি? জানকো জানকো তার মায়ের ধর্মকে পাত্তা দিল না, তাকালো তার বাবার দিকে। বাবা মাকে বারণ করো, অনেক ঝামেলা করে বউকে ফিরিয়ে এনেছি, অথচ উনি এখন আমার আর আমার বউয়ের মধ্যে দেওয়াল তুলে দিতে চাইছে। মিস্টার আরিন সাহেব কেসে উঠলেন। বাড়ির সবাই ঠোঁট টিপে মা ছেলে কাণ্ড দেখে হাসছে। যেমন মা তার তেমন ছেলে, দুজনেই কেউ কারো থেকে কম না। কিন্তু এর মাঝখানে ফেসে গেছে মিস্টার আরিন সাহেব। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে তাকে দেশের সাথে থাকতে না দিলে সেও মিসেস জিনের থেকেও তাকে আলাদা করে দেবে, তার মানে করবেই। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া থাকতে হবে। আরিন সাহেব এবার স্ত্রীর দিকে তাকালেন। বলছিলাম কি জিন, একদম ছেলের হয়ে সুপারিশ গাইবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা থাকবে তার মানে থাকবেই। 7 বছর পর দেশে যখন ফিরেছিলাম বউয়ের খোঁজ করেছি তোমাদের কাছে, বারবার জিজ্ঞেস করেছি বউয়ের কথা, একটা মানুষ আমাকে সাহায্য করেনি। এখন যখন নিজের যোগ্যতায় বউকে খুঁজে পেয়েছি তখন উঠে পড়ে লেগেছে আমাকে বউয়ের থেকে আলাদা করে রাখার জন্য। তা তো আমি হতে দেব না। জানকো কিন্তু এখন বাড়াবাড়ি করছো। তাছাড়া আমি তোমাকে তোমার বউয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা থাকতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর না হয় একসাথে থাকবে, আর তো মাত্র কয়েকটা দিন। জানকুকে মেজাজ গরম হলো। 10 বছর বয়সে একটা মেয়েকে জোর করে বিয়ে দিতে পারলো, এখন নাটক শুরু করেছে। 10 বছরের একটা মেয়ে 20 বছরের একটা যুবকের সাথে বিয়ে দিতে এরা কেউ বিবেকে বাঁধেনি। একটা 17 বছরের মেয়েটাকে নিয়ে স্বামীর কক্ষে পাঠানো নিয়ে বিবেকে বাঁধছে তাদের। আমার বউ আমার কক্ষেই থাকবে, দেখি কে কি করে। বাবা মা চাচা চাচিদের সম্মুখে তোমার এই সব কথা বলতে একটুও লজ্জা করছে না? নির্লজ্জ ছেলে একটা। ঘসেটি বেগমের ছেলে তো, তাই লাজ লজ্জা একটু ছোটবেলা থেকেই কম আছে আমার। একদম আজে বাজে কথা বলবে না বেয়াদব ছেলে। এত বছর বিদেশের মাটিতে থেকে লাজ লজ্জা বড় ছোট সবকিছু জ্ঞান ভুলিয়ে ফেলেছো। জানকো পাতা দিল না মায়ের কথা, এগিয়ে গিয়ে তীর এক হাত চেপে ধরলো তার নিজের হাত দ্বারা। স্বাভাবিক কণ্ঠে বলে, রুমে চলো তো বউ, কতটা পথ জার্নি করে এসেছি, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। জানকুকে এখানে বেলাজ কথায় হতবাক হলো উপস্থিত সবাই। মিসেস জিন বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তাকালো ছেলের দিকে, পরক্ষণেই নাক মুখ কুঁচকে ফেললেন। বেলাজ নির্লজ্জ ছেলে, এতক্ষণ কি বললাম তোমার কতটা কানে যায়নি? তে তোমার সাথে যাবে না, এক রুমে থাকবে না। ওর জন্য আমি অন্য রুমের ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। আমি নির্লজ্জ হতে পারি মা, কিন্তু শরমহীন নই, তাই এখনো বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যায়নি। দয়া করে তুমিও আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। মিসেস জিন আর কথা বলার কোনো ভাষা খুঁজে পেলেন না। এতক্ষণ ধরে কম তো বললেন না, তবুও তার নির্লজ্জ ছেলেকে দমাতে পারেনি। তার একটাই কথা, বউয়ের সাথে আলাদা থাকবে না। তারপরে কি বার বলার থাকতে পারে? এতক্ষণ কম যুদ্ধ তো চালালেন না তিনি। মিসেস জিনের ভাবনার মাঝে জানকুকে ছোট ভাই হুনিকায় এগিয়ে এলো তার ভাইয়ের পানে। এতক্ষণ সে দাঁড়িয়েছিল সেখানে, গোল গোল চোখে দেখছিল পরিস্থিতিটা, কিন্তু ভাই শেষ কথায় আর দাঁড়িয়ে থাকতে পারল না। এগিয়ে এসে দাঁড়াল জানকুকের মুখোমুখি, মাথা চুলকে প্রশ্ন করে, নির্লজ্জ আর শরমহীন কি আলাদা ভাই? দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? জানকুক সরু দৃষ্টি নিয়ে তাকালো তার ছোট ভাইয়ের দিকে, ঠান্ডা কণ্ঠে বলে, নির্লজ্জ শব্দটা 4 অক্ষর দ্বারা গঠিত, আর শব্দের শেষে যুক্ত বর্ণ ব্যবহার রয়েছে। আর শরমহীন 5টা অক্ষর দ্বারা গঠিত, পুরো শব্দটাতে কোনো যুক্ত বর্ণ নেই। ভাইয়ের কথাই ভেবাচাকা খেলো হুলিকায়। এর থেকে বছর খানিকের বড় হবে সে। এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা। শ্রেণীতেও মেধাবী হিসেবে বেশ নামডাক আছে তার, কিন্তু এত পড়াশোনা এত বইয়ের মধ্যে নির্লজ্জ আর শরমহীন শব্দের তেমন কোনো পার্থক্য পাইনি। এত কিছুর মধ্যে জাঙ্কুক এবার তের হাত ধরে আবারও টান মারলো, রুমে চলো বউ। তে হাঁসফাঁস করছে, লজ্জা লাগছে তার। মিসেস জিন এত করে বললেন দুজনের আলাদা থাকার কথা, আলাদা রুমে থাকার কথা,
সেখানে কিভাবে সে ড্যাং ড্যাং করে জাঙ্কুকের রুমে গিয়ে থাকবে? তাছাড়া জাঙ্কুককে চেনেই বা কয়দিন? যতই হোক, এইভাবে হঠাৎ একজন পুরুষের সাথে এক কক্ষে থাকা যায় না। তার উপর যদি আবার আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা ঘটে, পেট ঠাই দাঁড়িয়ে রইল। জাঙ্কুকে টানাটানিকে উপেক্ষা করে এক পাও এগোলো না। তুমি আমার সাথে আমার রুমে যাবে নাকি আমি এবার সত্যি সত্যি তোমাকে কোলে নেব? শিউরে উঠলতে সে ভালোভাবেই জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে সে যখন বলেছে কোলে নেবে, তার মানে কোলে নেবেই। স্থানকাল পাত্র কিছু বিবেচনা করবে না। তে আর চোখে একবার তাকালো উপস্থিত সবার দিকে। এতগুলো মানুষের সম্মুখে কোলে নিলে মান ইজ্জত আর কিচ্ছু থাকবে না। তার থেকে ভালো জাঙ্কুকের কথা মেনে নেওয়া। মেয়েটা জাঙ্কুকের পিছু পিছু পা বাড়ালো। জাঙ্কুকের ওষ্ঠ জুড়ে বিজয়ের হাসি ফুটেছে। সে তেরা তার ভালো করে শক্ত করে ধরে বিজয়ের হাসি নিয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলে, দোয়া করো মা, বিশাল এক যুদ্ধ সেরে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। মিসেস জিন তেতে উঠলেন। তেড়ে গেল তার ছেলের দিকে। হতচ্ছাড়া ছেলে, এক চড়ে তোর হাসি আমি বের করে দিচ্ছি, দাঁড়াবে আদা। তার মায়ের কথা শুনে জাঙ্কুক নিজের পায়ের গতি বাড়িয়ে তারপর রুমে চলে গেল। বলা তো যায় না কখন এসে পিছন দিক থেকে তার বউকে টেনে নিয়ে চলে যায়। তার থেকে ভালো ব্যস্ত পায় তেকে নিয়ে কেটে পড়া। দ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। মিসেস জিন গর্জে উঠলেন আরো। ছেলের সাথে না পেরে স্বামীর দিকে তাকালেন। দেখলে দেখলে তোমার ছেলের কীর্তিকলাপ। মিস্টার আরিম সাহেব স্ত্রীর দিকে এগিয়ে এলেন, তাকে সান্ত্বনা দিলেন। আহা, রাগ করছো কেন জিন? অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেসার ফল হতে পারে। এই যে এই তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা এরকম বকে গেছে। যেমন বাপ তা তেমন ছেলে। মিস্টার আরিম সাহেব ভিঞ্চি কাটলেন। মনে মনে চিৎকার করে বলতে চাইলেন, যেমন বাপ তা তেমন ছেলে হবে না ওখানে, ওখানে হবে যেমন মা তা তেমন ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো, যেন মায়ের কার্বন কপি। মনে মনে এত কিছু বলেও মুখে কিচ্ছু বলতে পারল না মিস্টার আরিম সাহেব। পুরুষ মানুষ বাইরেই যত বাঘ হোক না কেন, স্ত্রীর সম্মুখে সর্বদাই ভেজা বেড়াল। আরিম সাহেব তার ব্যতিক্রম নয়। বাইরে কত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে ওঠা বসা তার, অথচ বাড়িতে বউয়ের সম্মুখে কণ্ঠ থেকে কথাই বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ রেখে আছে, কিছু বললে ছেলের ওপরে যে রাগ, একদম তাকেই না হয় গরম তেলে ভাজা ভাজা করে দেবে। আর কিছু না বলে ব্যস্ত ভঙ্গিতে স্ত্রীকে শান্ত করতে লাগেন। অন্যদিকে কক্ষে ঢুকে হাঁপাতে লাগলো জাঙ্কুক, যেন কত বড়ই না লড়াই করে ফিরেছে। কিন্তু সময় নিয়ে নিজেকে ঠিক করলো ছেলেটা। অতঃপর স্বাভাবিক কণ্ঠে তেকে বলে, যাও বউ, ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। তে জাঙ্কুকের কথা শুনলো, কিন্তু ফ্রেশ হতে গেল না। দাঁড়িয়ে আছে মেয়েটা, উসখুস করছে। তখন পরিবারের সাথে অভিমান করে এক কাপড়ে বাড়ি ছেড়ে এসেছে। এখন মোবাইলটাও পর্যন্ত আনেনি। এই শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটা কোমল পোশাক পরবে, তাও ইচ্ছে করছে। কিন্তু ইচ্ছে থাকলে উপায় কি? শাড়ি ছেড়ে পরবেটা কি? কিছুই তো আনা হয়নি। মুখ ফুটে জাঙ্কুকে বলতেও পারছে না কিছু। জাঙ্কুকের সাথে সে ততটা প্রিয় হতে পারেনি। সাধারণ কিছু বলতেও অস্বস্তি লাগে। তেকে ফ্রেশ হতে যেতে না দেখে জাঙ্কুক তার দিকে তাকায়। হয়তো বুঝলো মেয়েটার ঘুষঘুষের কারণটা কি। পকেট থেকে মোবাইল বের করে, কাউকে কল করে। লাগেজগুলো রুমে দিয়ে যা তো। খানিক সময় অতিবাহিত হতে বন্ধ দরজায় ঢোকা পড়লো। জাঙ্কুক দরজাটা খুলে দেখে সুগার দুটো বড় বড় লাগেজ নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে রাখছে। লাগেজ দুটো দিয়েই নিঃশব্দে বেরিয়ে গেল। জাঙ্কুক একটা লাগেজ এগিয়ে দিল তের দিকে। এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। তে অবাক হলো, এই লোক তার জামা কাপড় কখন আনলো? আর জাঙ্কুক জামা কাপড় চাইলেই তার পরিবার লাগেজ ভরে দিয়ে দেবে এমনটাও তো নয়। তে অবাক হয়ে লাগেজটা খুললো, সাথে সাথেই চমকে গেল। একটাও তার আগের পোশাক নয়। শাড়ি, থ্রি পিস, প্লাজো, শার্টে ভরপুর লাগেজটা, কিন্তু সবই নতুন। এইসব আপনি কোথায় পেলেন? তোমার জন্যই কিনেছি। তে কিছু বলার ভাষা পেল না। কেমন যেন ভালো লাগলো বিষয়টা। এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক দুষ্টু হাসে। তোমারই বর, সারা দিন রাত দেখতে পারবে, আপাতত ফ্রেশ হয়ে এসো। তে লজ্জা পেল। ঝট করে মাথা নুয়ে ফেলল সে। লাগেজ থেকে একটা থ্রি পিস নিয়ে ব্যস্ত হাতে ঢুকে পড়ল ওয়াশরুমে।